এখন আমরা যখন অধিকারকে ডিফাইন করি, যেমন আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, এটা অধিকার, এবং এই স্বাধীনতার প্রশ্নটা নিরঙ্কুশ হওয়া দরকার। কিন্তু একই সাথে স্বাধীনতার একটা সংজ্ঞায়ন আছে, সীমা আছে। এইটা আসলেই একটা জটিলতার জায়গা সৃষ্টি হয়। স্বাধীনতা কি স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হতে পারে? ফলে একজনের স্বাধীনতা আসলে ঠিক তার সীমা কি? আমি সহজভাবেই এটার প্রস্তাব রাখতে চাই যে একজনের স্বাধীনতার সীমা হচ্ছে আরেকজনের স্বাধীনতা খর্ব না করা, একজনের অধিকারের সীমা হচ্ছে সেটা আরেকজনের অধিকারকে খর্ব করবে না। যদি সেই সীমার জায়গায় আসে তখনই কর্তব্যের প্রশ্নটা আছে। ফলে কর্তব্য অধিকারের মধ্যে ইনবিল্ট, এটা একটা যাকে বলে যে একই অঙ্গে দুইটা রূপ থাকে, এবং সেই কর্তব্যের জায়গাটাতে আসলেই নানা ধরনের রেগুলেশনসের ব্যাপারগুলো ধীরে ধীরে আসতে থাকে। এবং ওইখানেই থিন লাইন কিংবা ট্রিকি জায়গাটা, যে একদিকে স্বাধীনতার যেমন স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি রেগুলেশনসের আবার কর্তব্যের জায়গা থেকে সেইটা আবার নানা ধরনের নিয়ন্ত্রণের জায়গা সৃষ্টি করতে থাকে, এবং নিয়ন্ত্রণ ধীরে ধীরে এমন রূপ লাভ করে যে স্বাধীনতাকে সংকুচিত করতে থাকে। ফলে ওই জায়গাতে আমাদের একটা এই ট্রিকি থিন লাইনে কোথায় আমরা অবস্থান করব, ওইটার উপরই গণতান্ত্রিকতা নির্ভর করে বলে আমি যতটুকু বুঝি। এটা প্রথমে আগে নীতিগত জায়গাটা পরিষ্কার করলাম। আমার বিবেচনা এবং আমাদের পক্ষপাত হচ্ছে যে স্বাধীনতার দিকেই ঝুঁকে থাকতে হবে। রেগুলেশনস এমন জায়গায় যেতে পারবে না যেটা আসলে স্বাধীনতাকে অনেক বড় ঝুঁকি তৈরি করে। কিন্তু রেগুলেশনস থাকতে হবে। যেমন একটু আগেই আমরা যে শুনছিলাম পারভীন চৌধুরীর কথা, যে উনি বলছিলেন যে রিপোর্টারের এথিক্স কি, রিপোর্টার কি কি দেখাতে পারবেন। অনেক ক্ষেত্রেই আমরা আলোচনার ক্ষেত্রে একজন ব্যক্তির যে কোনো প্রফেশনেই হোক, যে কোনো জায়গাতেই হোক, রাজনীতিবিদদের ক্ষেত্রে বলা হয় সবসময় একটু নসিহত ভঙ্গিতে আমরা কথা বলি। অনেক কিছু মনে করেন আমি আমার জাস্ট জায়গাটা পরিষ্কার করার জন্য, অমুক ব্যক্তির নৈতিক জায়গাটা কি, ব্যক্তি আসলে এখানে কি কি করবে কি করবে না। ব্যক্তি তো নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকতেই পারে। ফলে একটা রেগুলেশনস আছে কিনা, একটা রিপোর্টার কি কি রিপোর্ট দেখাতে পারবে আর কি কি দেখাতে পারবে না, সেইটার বিষয়ে আগে সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালা থাকলেই কিন্তু ওই ব্যক্তি কোনটা লঙ্ঘন করলেন আর কোনটা লঙ্ঘন করলেন না সেই প্রশ্নটা দেখা যায়। যদি সেইটার প্রপার নীতিমালা না থাকে তাহলে উনি তার কাণ্ডজ্ঞানে, তার বিচার বোধে যেটা দেখানোর প্রয়োজন সেটাই সে দেখিয়ে বসবে। সেটা হয়তো সাধারণ মানদণ্ডে। এখন যেমন ভিকটিমের চেহারা ব্লার করা হয়, কিছুদিন আগ পর্যন্ত তো সমস্ত বিভৎস চেহারা দেখানো হতো, এবং সেটার ক্ষেত্রে নীতিমালা ছিল না, অথবা এই আওয়াজটা ঠিক মতো ওঠেনি। ফলে আমার মনে হয় যে রেগুলেশনসের জায়গাটা থাকা দরকার, এবং সেই জায়গার মেনটেনেন্স ঠিক মতো হলো কিনা, কি বলে যে সেটা মান্য করা হলো কিনা, সেটার জন্যই প্রেস কাউন্সিলটা খুব গুরুত্বপূর্ণ। নাগরিকের দিক থেকে, ব্যক্তির দিক থেকে অধিকার ক্ষুণ্ণ দেবার কারণ সাংবাদিকরাও নানা ধরনের পক্ষপাত দুষ্ট হয়ে ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে প্ররোচিত হয়ে লেনদেনের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন। সেটা যে ঘটিয়েছেন তার বহু উদাহরণ এর মধ্যেই তৈরি হয়েছে। কাজেই সেই জায়গা থেকে প্রেস কাউন্সিলকে কিভাবে শক্তিশালী করা যায়, এই একটু আগে মাহবুব মোর্শেদ বললেন, প্রেস কাউন্সিলে ওই ধরনের বিচারিক জায়গা থাকতে পারতে হবে, যেটা ওখানে সলিউশন হবে না, সেটা ফার্দার কোর্টে যাবে, কিন্তু ওইখানে একটা সমাধান হওয়ার মতো ক্ষমতা প্রেস কাউন্সিলের থাকা দরকার, এবং নাগরিক সেখানে যেতে পারেন সেই পথটা সহজ করা দরকার। ঠিক একইভাবে আবার সাংবাদিকের অধিকার হচ্ছে, আমি মনে করি সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওইখানেও একটা দ্বন্দ্ব আছে। যারা ইনভেস্ট করেন তারা তো ব্যবসা করার জন্যই করবেন, তো তিনি যদি দেখেন যে এটা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে না, তো তাহলে সেটা কি বলা যায় যে এক ধরনের ফিলান্থ্রপি হিসাবে দীর্ঘকাল ধরে চালিয়েই যাবেন, এরকম হয়তো দু একজন ব্যক্তি থাকতে পারেন, কিন্তু এটা সাধারণ নিয়ম হওয়ার কথা না। ফলে ইনভেস্টমেন্ট সেটা থাকবে, আর ইনভেস্টমেন্ট যখন থাকবে তখন তার সাথে স্বাধীন সাংবাদিকতার একটা কোনো না কোনো পর্যায়ের দ্বন্দ্ব সৃষ্টি হবেই।
এটা একেবারে মেটানোর কোনো সুযোগ নেই। এখন সেই ক্ষেত্রে দুটো জায়গা কি হতে পারে, একটা হতে পারে মিডিয়া মিনস এডিটার্স মিডিয়া, মানে এডিটার ইন বোথ ওয়ে, যারা সংবাদ মাধ্যম মানে প্রিন্ট মিডিয়ার এডিটার কিংবা যারা কি বলে টেলিভিশন কিংবা এই সমস্ত মিডিয়ারও এডিটার। এটাই হওয়ার কথা ছিল। এস এম আলীর উদাহরণ দেওয়া হয়েছে, এটা থেকেই এসেছিল যে আমাদের এখানে এডিটারের পত্রিকা মানে তো এডিটারের পত্রিকা, এটা কে মালিক এটা তো দেখার আসলে জায়গা ছিল না। কিন্তু ধীরে ধীরে মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু মানে অন্যায়কে ঢাকার জন্য একটা মিডিয়া খোলা হচ্ছে, অথবা তার ডিফেন্সে মিডিয়া খোলা হচ্ছে। এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। তো সুতরাং সেই জায়গা থেকে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। যখন তখন যাকে তাকে ছাঁটাই, যখন তখন তাদের ওয়েজ বোর্ড, বেতন ইত্যাদি, এবং তাদের বিরুদ্ধে মামলা করার যে সমস্ত কায়দা কানুন তৈরি করা হয়েছে, এইগুলো বন্ধ করার ক্ষেত্রে এই নতুন সংস্কার কমিশন একেবারে খুবই মানে যাকে বলে যে অধিকারের যে গ্যারান্টিটা থাকা, মানে সুরক্ষা থাকা, সরি গ্যারান্টি বলতে আমি প্রোটেকশনের জায়গাটা থাকা, সেইটাকে নিশ্চিত করা দরকার। কারণ ওইটা সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে তিনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবে। ক্ষমতার দাপট তাকে ভয় দেখাচ্ছে, তারপরেও তিনি তার নিজের জায়গাটা রাখতে পারছেন। অন্তত আইনি দিক থেকে তার ওই প্রোটেকশনের নিশ্চয়তা থাকা দরকার। বাকিটা তো সমাজ এবং ক্ষমতার ভারসাম্য করবে। ডেমোক্রেসি মানেই পাওয়ার ব্যালেন্স। ক্ষমতাও থাকবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করাও থাকতে হবে। ক্ষমতা তো থাকতে হবে, কারণ ক্ষমতা কেউ না কেউ প্রয়োগ করবে। জনগণের পক্ষে কোনো না কোনো প্রতিনিধি ক্ষমতা প্রয়োগ করবে, এটা হচ্ছে ডেমোক্রেসির নিয়ম। কিন্তু সেই ক্ষমতা আনচ্যালেঞ্জ না, আনক্রিটিক্যাল না, আনঅ্যাকাউন্টেবল না, সেইটার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং আইন সুরক্ষা সেটা থাকতে হবে। এবং সাংবাদিক সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ, যেটা চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমি মনে করি অত স্তম্ভটম্ব নাম না দিয়ে মানে এটা একটা মানে অপরিহার্য অঙ্গ। মালিকদেরকে কিভাবে আটকানো যায়, একটু আগে আমি ডক্টর শামীম রেজার সাথে কথা বলছিলাম যে মালিকদের আটকানোর ব্যাপারে একক মালিকানা ব্যাপারে কোনো নতুন জায়গায় আসা যায় কিনা, মানে একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা। এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে মানে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এইরকম জায়গাও নীতিমালা করা যায় কিনা। মানে অর্থাৎ ওয়ান মিডিয়া মিনস একটা কংগ্লোমারেটস হতে হবে এবং কারোরই শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না। একজন তো মালিক থাকে না, আসলে অনেক মালিক থাকে, মানে এক একটা কর্পোরেট হাউসে 5-7 জন 10 জন ডিরেক্টর থাকে। না, এটা থাকে, কিন্তু আবার কোন কোন জায়গায় একজনও মালিক আছে। আপনি এক কোম্পানির 5টা মিডিয়া আছে, আচ্ছা এটা আলোচনা করে আচ্ছা যাই হোক, আমি কথাটা জাস্ট বললাম প্রস্তাবনা আকারে যে এইটাও একটা জায়গা হতে পারে কিনা যে মালিকানার পার্সেন্টেজ এবং নির্ধারণ, চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় আসা। মিরাজ আহমেদ চৌধুরী যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, কিন্তু আমার কাছে একটু বেশ সংকট মানে আলোচনার বিষয় মনে করি যে আসলে মিডিয়াতে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসবে কিনা। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসা মানে তো ইন্টারন্যাশনাল ইন্টারেস্টও আসা। মিডিয়া ন্যাশনাল সভারেন্টির গুরুত্বপূর্ণ অংশ কিনা, এটা তো আমাদের মানে ভাবতে হবে। আমাদের ন্যাশনাল মিডিয়া যদি ইন্টারন্যাশনাল মানে ইন্টারেস্ট সার্ভ করতে থাকে এবং সেইখানে যদি কম্পিটিশনে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্যাপিটালের অনেক সক্ষমতা থাকবে, সাংবাদিক, বেতন, সমস্ত দিক থেকে তার ডমিনেশন দ্রুত তৈরি থাকবে এবং সেইটা একটা দেশের সভারেন্টির সাথে কোনো সাংঘর্ষিক হবে কিনা সেটা সিরিয়াসলি ভাবতে হবে। সে কারণে আমি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ব্যাপারে এত ইয়ের জায়গা না, বরং লোকাল ইনভেস্টমেন্টেরই সেইটার অ্যাকাউন্টেবিলিটি, সেইখানে সাংবাদিকদের ক্ষেত্রে তার যে সুরক্ষা এবং যেটা বললেন 10,000 টাকা নিশ্চয়ই আমাদের ট্যালেন্টেড লোকজনকে আমরা ধরে রাখতে পারবো না, সুতরাং ওই জায়গা নিশ্চিত করা দরকার। কারণ সাংবাদিকতা এমন একটা জায়গা যে ট্যালেন্টেড লোক ছাড়া হবে না। এখানে যে কথাগুলো বলা হয়েছে মানে
আইন যেগুলো কালো আইন যেগুলো কিংবা নিপীড়নমূলক আইন কিংবা ঝুঁকি তৈরি হচ্ছে, লেখার স্বাধীনতা সংকট হচ্ছে, আমাদের নানান ধরনের মানে ইন্টারেস্ট লাইসেন্স, এই সমস্ত প্রশ্নগুলো আমি একমত, মানে এগুলো আসলে আমি আর বাড়াচ্ছি না। শুধুমাত্র আদালত অবমাননার জায়গাটা নিয়ে সুনির্দিষ্টভাবে একটা কথা বলা দরকার, যে আদালত অবমাননার নামে আমাদের রাজনীতি থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে সব জায়গাতেই ইয়ে করা হচ্ছে। এটা একটা কলোনিয়াল লেগেসি, যে আদালত অবমাননা, খোদ ইংল্যান্ডে আদালত অবমাননার বিষয়গুলো অনেক আগেই নানাভাবে ভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো আদালত অবমাননার নামে নানান কিছু করা হয়। এখন ধরেন কিছুদিন আগে আদালত অবমাননা, আদালতের আদেশ যেগুলো ভালো আদেশ, মানে সেইটা নির্বাহী বিভাগ ভেঙে মানে মান্য করছে না, লঙ্ঘন করছে, সেটার জন্য কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু আদালত নির্দেশ অবমাননার জন্য সংবাদ মাধ্যমকে জরিমানা, হুমকি, নানান ধরনের শাসন করা হচ্ছে। সেটা নিউজ আমি এখনই আপনাদের দেখাতে পারি, এই বিষয়গুলোতে নিউজ আছে। তো সুতরাং এইটা আদালত অবমাননার যে আইনটা আছে, এইটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, সংবাদ মাধ্যম কর্মীরা আদালতের রায়কে ক্রিটিক করতে পারবেন কিনা, আদালতের রায় ক্রিটিক করলেই তাকে আবার মানে গলা টিপে ধরা হবে কিনা কিংবা তার উপরে হুমকি আসবে কিনা, সেটা খুব জরুরি, কারণ আদালতও তো নানাভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের বিবেচনা এইটুকু যে ডেমোক্রেসি মানে হচ্ছে ক্ষমতাকে নানানভাবে চ্যালেঞ্জের মধ্যে রাখা, যেহেতু ক্ষমতা থাকবেই এবং ক্ষমতা প্রয়োগ করাই গণতান্ত্রিক শাসন পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে পিপল হচ্ছে পাওয়ার সেন্টার, পিপলের রিপ্রেজেন্টেটিভ ক্ষমতার দায়িত্ব পাবে এবং সে সেটার প্রয়োগ ঘটাবে। এটা নিয়ে ডেমোক্রেসিতেই বড় প্রশ্ন আছে, যে এই যে জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটা, এটা ইটসেলফ ডেমোক্রেসি রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ভালো পদ্ধতি কিনা। ডিরেক্ট ডেমোক্রেসির যারা পক্ষপাতী তারা এই ধরনের সমালোচনা করেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জনগণের স্বার্থকে ক্রমাগত সংকুচিত করে নানান দিক থেকে। এই প্রতিনিধিত্বটা যথার্থভাবে হয় না, এমন ভাবে প্রতিনিধিত্ব আদায় করে ফেলা হয় যেখানে জনগণ প্রভুত্বের অধীনে চলে যান। সেই ক্ষেত্রে এই সমালোচনা আছে, কিন্তু আমি আবার বলছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় আছি, শেষ করছি আমি এটা বলি, যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা দায়িত্ব জনগণের প্রতিনিধিরাই পাবেন এবং ক্ষমতা পরিচালনা করবেন, কিন্তু সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার, তাকে একটা জবাবদিহিতার অধীনে রাখার বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যকার ক্ষমতার ভারসাম্য, যেমন আদালত এবং গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এইটাও খুব জরুরি। না হলে এই ধরনের জায়গাতে সাংবাদিকরা নানান রকম শৃঙ্খলের মধ্যে আটকাতে থাকবেন। তো শেষ কথা বলি এটাই, যে সাংবাদিকের অধিকার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গা, এবং মালিককে নিয়ন্ত্রণ করার রেগুলেশনস লাগবে, এবং সেইটা যতটা ব্যালেন্স করা যাবে, যেখানে ইনভেস্টমেন্টও থাকছে আবার সাংবাদিক তার যে কর্তব্য সেইটা পালন করতে পারছেন। সাংবাদিকের সুরক্ষা দেওয়ার সমস্ত আইনের পক্ষে মানে নানাভাবেই কাজ করতে হবে, যাতে আবার সেটা স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়, সেই কথাটাও মনে রাখতে হবে। এই সমস্ত থিন লাইনের মধ্যে সংস্কার কমিশন বিভিন্ন রকম প্রস্তাব করবেন সে আশা রাখি। আমাদেরকে যদি আপনারা ডাকেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিংবা বিভিন্ন সংগঠন নিশ্চয়ই তাদের আরো সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবে। ধন্যবাদ আপনাদের সবাই। স্মরণ রাখতে হবে যে এটা তো বাণিজ্য এবং একই সাথে আমার জনগণের স্বার্থের বিষয়, এর মাঝামাঝি আমি কি করে একটা ভারসাম্য রক্ষা করতে পারি। অথবা আমি যে সংস্কারই করি না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবাই যে কথাটা বলছে যে সাংবাদিক এখানকার প্রাণ কেন্দ্রে আছেন, তাকে আমি সুরক্ষা দেব কিভাবে, সেটা তার আইনি সুরক্ষা হোক এবং তার সুবিধাদি যেগুলো আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করার কথা বলি। এটা বলে আমি একেবারে যেভাবে আপনার পয়েন্টগুলো আছে যদি একটা এক দুই লাইন করে বলি। একটা হলো যে আমাদের জনগণের আস্থা ফিরিয়ে আনার একটা কথা উঠেছে, যে আমরা পাবলিক ট্রাস্ট হারিয়েছি।
আমি প্রথমে যদি বলি যে আমাদের এখানে পাবলিক ট্রাস্ট জরিপের কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা প্রতি বছর রয়টারকে উদ্ধৃত করতে পছন্দ করি এবং খুব গর্ব ভরে বলি যে আমি অক্সফোর্ডের অবস্থিত রয়টার ইনস্টিটিউটের রিপোর্টটি পড়েছি। আমাদের এরকম একটা চালু করা দরকার যে গণমাধ্যমে কতটুকু ট্রাস্ট অর্জন করতে পারছে, আমি কোন অবস্থায় আছি, সেটা যদি জনগণ না জানে, সেটা যদি ইন্ডাস্ট্রি না জানে, সেটা যদি নীতি নির্ধারকরা না জানে, তাহলে তো আপনি কন্ডিশনস কখনো ইমপ্রুভ করতে পারবেন না। তো সেটা আমি মনে করি খুব জরুরি। তার সাথে যেটা অ্যাক্রেডিটেশনের একটা বিষয়, আমি এই অ্যাক্রেডিটেশন কিন্তু এই যে সর্বশেষ বাতিল হওয়া অ্যাক্রেডিটেশন বোঝাচ্ছি না। এখন প্রত্যেকেই সাংবাদিক। ইউনিভার্সাল মানে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যদি প্রিন্সিপালস ধরেন, তাহলে কাউকে আটকানো যাবে না, প্রত্যেকের অধিকার আছে, সে তথ্য সংগ্রহ করতে পারে, তথ্য বিতরণ করতে পারে। এখন এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে বা এই সহজের যুগে আপনি যদি প্রত্যেকেই সাংবাদিক হতে দেন কোনো রকম অ্যাক্রেডিটেশন ছাড়া, সেটা বোধহয় পুনর্বিবেচনার সময় চলে আসছে। তার মানে কিন্তু আমি বলছি না যে ইন্ডিজিনাস কমিউনিটি থেকে হবে না, লোকাল জায়গা থেকে হবে না, আপনি আমি হব না, কিন্তু যিনি সাংবাদিকতা করছেন, এই যে গভীর আলোচনা আমরা করছি, তার ন্যূনতম রাষ্ট্রের আইন সম্পর্কে ধারণা আছে কিনা, প্রশাসনিক জ্ঞান আছে কিনা, কোড অফ কন্ডাক্টটা তিনি জানেন কিনা। ঠিক আছে, লেখা নিয়ে আমি প্রস্তুত বলছি না, লেখা তিনি করতেই পারেন। আমি আমার কাছে অন্য কোনো শব্দ নাই দেখে আমি অ্যাক্রেডিটেশন শব্দটা বলছি। আমি তাকে বলছি না তাকে জার্নালিজম স্কুলে যেতে হবে বা পিআইবিতে যেতে হবে বা একটা কিছু করতে হবে, কিন্তু কোনো না কোনো কি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা তার থাকা প্রয়োজন না, যে তিনি সাংবাদিক হিসাবে নিজেকে যখন পরিচয় দিচ্ছেন। কারণ মনে রাখতে হবে যে অনলাইনে বা অন্যান্য ক্ষেত্রে প্রচুর নন জার্নালিস্টিক কাজও কিন্তু আছে, সব কাজ কিন্তু সাংবাদিকতার অংশ না, আমরা দুটোকে মিলিয়ে ফেলছি। সেটা একটা বিবেচনা করার একটা জায়গা। এবং প্রেস কাউন্সিলের কথাও এখানে বলবো, কারণ আস্থা ফেরানোর সঙ্গে তো আপনার ওইটাও যুক্ত। আপনি কি এথিক্স তৈরি করছেন, কি এথিক্যাল গাইডলাইন তৈরি করছেন। 74-এ একটা তৈরি করা হয়েছিল, তারপরে বোধহয় লেট 70s-এ করার পরে সম্ভবত পরে একটা সুপারিশ করা হয়েছিল, এটা কোনোদিন বাস্তবায়িত হয়নি আমাদের এখানে। এই মুহূর্তে আমরা বলতে পারবো যে কয়টা পত্রিকা বা টেলিভিশনের প্রিন্টেড গাইডলাইন আছে কোড অফ কন্ডাক্ট বা প্রফেশনাল গাইডলাইনের। একেবারে আমার মনে আমরা নিজেরা লজ্জায় না পড়ি, হাতে গোনা কয়েকটা, যে একদম মুদ্রিত আকারে সে বলতে পারবে যে এটা আমার অনুসরণযোগ্য। আমি বলছি না যে তাকে একবার লাইন বাই লাইন মেপে চলতে হবে, কিন্তু একজন সাংবাদিক তো তার একটা দায়বদ্ধতাও তৈরি হয়, এটা যে আমার একটা লিখিত বা আমার একটা গ্রহণযোগ্য অফিসিয়াল একটা গাইডলাইন আছে বা একটা প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট আছে। এটা কিন্তু আমাদের কারণ নাই। অথবা আপনি যখন ট্রাস্টের কথা বলছেন, মানের কথা বলছেন, এটা ছাড়া আপনি কিভাবে করবেন। ফ্যাক্ট চেক এতদিন আমরা আলোচনা করিনি, কিন্তু এখন করা দরকার, যেটা কতদিন বলছেন। আমরা কিছুদিন আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম দক্ষিণবঙ্গে, তারা বলছেন এটা আমার ভোকাবুলারিতেই নাই, আমি কোন দুঃখে এটা করবো, আমার সময়ই নাই, আমার ওই টাকা নেই, আমার সময় নেই, আমার অবস্থায় নেই, আমার মিডিয়া হাউস আমাকে এটা এনকারেজই করে না। তাহলে ফ্যাক্টস কি কেবল ঢাকার জন্যে, বা ফ্যাক্টস চেক বড় জোর টেনে টুনে চট্টগ্রামের জন্য, ফ্যাক্টস চেক বাকিদের রাখবে না? তাহলে এটাকে সহজীকরণ করতে হবে, হয় তার অ্যাক্সেস নাই এটাতে, না হলে তিনি এই সফটওয়্যার পাচ্ছেন না, না হলে এই কৌশল তাই নাই। অতএব এই আলোচনাটা করবার আগে আমি মনে করি যে ফ্যাক্ট চেকের আলোচনাটাও খুব দরকার এখানে। আর এই পয়েন্টের আমার লাস্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যদি কোয়ালিটি অফ জার্নালিজম না করেন, আপনার যদি সাংবাদিকতার মান আপনি যত আলোচনাই করেন না কেন, আমরা যখন কঠিন সময় পার হয়েছে, যে কটা পত্রিকা বা টেলিভিশন সার্ভাইভ করেছে ভালো সাংবাদিকতার নমুনা হিসাবে, তারা তো তার মান দিয়ে টিকেছিলেন। এখন মান অবশ্যই অন্যগুলোর উপর নির্ভরশীল। আপনার ফ্যাক্ট চেকিং, আপনি তার এক ধরনের অ্যাক্রেডিটেশন ব্যবস্থা, আপনি তার পাবলিক ট্রাস্ট কতখানি আছে সেই সম্পর্কিত প্রতিবেদনগুলো প্রকাশ করা, এবং আমি মনে করি যে তার একটা অফিসিয়াল গাইডলাইন থাকা উচিত। এটা দিয়ে ইনশোর করা যাক না যাক, এটা পার্ট অফ প্রফেশন। সেটা পরের যেটা বলছে যে আইন বাতিলের যে কালো আইন, দেখেন এটা স্পষ্ট যেটা করা উচিত, আমরা 3-4টা আইনের মধ্যে আটকে যাচ্ছি। আরো যদি সংক্ষেপ করি 2 বা 3টা আইনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা গত 15 বছর আটকে যাচ্ছে। আমরা এখানে যারা আছে সবাই ভালো করে আইনগুলো দেখেছে কিনা, কয় ডজন আইন আছে। প্রকাশনা আমাদের মনে রাখতে হবে, আমাদের আলোচনাগুলো যদি হয় নির্দিষ্ট করতে হবে, না হলে জেনারেল করতে হবে। আমরা বেশিরভাগ আলোচনা করি কিন্তু পত্রিকাকে নিয়ে, আমরা এখানে খুব কম কিন্তু টেলিভিশনের আলোচনাও নিয়ে আসছি। আমাদের রেডিওর আলোচনা এখানে শূন্য এখন পর্যন্ত। এবং আপনি যদি প্ল্যাটফর্মে যান, তাহলে তো অনলাইন প্ল্যাটফর্মে এন্ডলেস, এবং সেখানে ওটিটির কথা বলা হচ্ছে, এবং বারবার বলছে সবগুলো জার্নালিজম রিলেটেড কিন্তু না। অতএব আপনাকে, আমার ট্র্যাডিশনাল মিডিয়া আছে, আমার অডিও ভিজুয়াল আছে, তার একটা পার্ট ব্রডকাস্টিং আছে,
তার মধ্যে আমি এখন অনলাইনের কথা, অনলাইনে আরো আপনি অসংখ্য ক্যাটাগরি বানাতে পারবেন। এখন যেটা দেখতে হবে আমি কনভার্জেন্স লয়ে যেতে পারবো কিনা। আমাকে যদি প্রশ্ন করেন, কামাল ভাই ওখানে আছেন, আমরা দীর্ঘদিন তার বিলের জীবন থেকে পরিচিত, কনভার্জেন্স ল যে পৃথিবীর সবখানে কেউ করতে পেরেছে এমনও কিন্তু কোনো উদাহরণ নাই। আমি একটা প্রস্তাব করছি মাত্র, আমি নিজেও জানি না যে কেমন হতে পারে একটা কনভার্জেন্স ল। এখন আপনি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন? টেলিভিশনের জন্য একটা, পত্রিকার জন্য একটা, অনলাইনের জন্য একটা, রেডিওর জন্য একটা, ভবিষ্যতে তো আরো অন্য কিছু আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র আইন করছে, আমরা তার ধারে কাছেও এখনো নাই। তাহলে হয় কনভার্জেন্স লয়ে যেতে হবে, না হলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে মৌলিক এমন কিছু বিষয় ঠিক করা যে ওইটাই গাইডলাইন হিসাবে কাজ করবে। আমি এখানে বলবো যে এই আলোচনা যেটা করছে সেটা সংবিধান সংস্কারের আলোচনার সাথে মিলিয়ে করতে হবে। হয় আপনাকে ইউএস এর ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো একটা গ্যারান্টি দিতে হবে যে এমন কোন আইন কখনো করা হবে না যেটা ইত্যাদি ইত্যাদি কাজে একেবারে নন নেগোশিয়েবল, এগুলো একেবারে হাতই দেওয়া যাবে না। তাহলে আমার অসংখ্য আইনের তো কোনো প্রয়োজন নেই, আমি তখন রুলস অফ বিজনেস তৈরি করব, অসংখ্য পলিসি তৈরি করব। অথবা আমার যদি একটা কনভার্জেন্স ল থাকে, ওইটার ভিত্তিতে আমি পত্রিকার জন্য চলতে পারে, টেলিভিশনের জন্য চলতে পারে, প্রত্যেকের জন্য আলাদা পলিসি চলতে পারে। সে পলিসিগুলো আবার সংশোধনযোগ্য। আইন হলে বারবার আমাকে যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে। আর যদি কনস্টিটিউশন আমাকে গ্যারান্টি দেয় তাহলে এটা লাগবে না। অথবা আমি বলবো যে একটু যদি কনভার্জেন্স লর কোনো ধারণা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা পরবর্তীতে আরো একটা নিশ্চয়ই আলোচনা করব। এই মুহূর্তে আমাকে সাংবাদিকের কাজগুলোকে ক্রিমিনালাইজ করা হয় প্রত্যেকটার ক্ষেত্রে, সেটা আইসিটি ধরেন, সেটা আপনি সাইবার সিকিউরিটি ধরেন, সেটা পুরনো যত, আমি আইনের নাম বলতে গেলে এটা বিশাল হয়ে যাবে আপনাদের জন্য। যারা আইন নিয়ে কাজ করেন তারা জানেন এর সংখ্যা বা ব্যাপ্তি কোথায়, আপনি পাগল হয়ে যাবেন ভার্চুয়ালি। ওভারল্যাপিং, একই রকম, কন্ট্রাডিক্টরি, সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে না। এটা যারা আমরা কিছুটা একাডেমিক কাজ করি তারা জানি যে কি ভয়াবহ। আপনি কোনোদিন ভেবেছেন যে 100 বছর পরে এসে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ব্যবহৃত হবে কারোর বিরুদ্ধে? পুরো ভারতেই কয়েকটা উদাহরণ আছে মাত্র। 70s একটা কংগ্রেসের সময় বোধহয় করা হয়েছিল, তার আগে একটা ছিল, আর সাম্প্রতিক সময় এরকম জিনিস আবার ফিরে আসে। তো আমি মনে করি যে এটা যাতে ক্রিমিনালাইজ না করে সেইটা একটা অ্যাপ্রোচ আমাদের হতে পারে, যে আমরা এটা এইটা কমিয়ে আনতে পারি। বাক স্বাধীনতা এবং ওটিটির এটা আমরা কিছুটা বলেছি, এবং পরে যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ যে অন্যান্য যে ঝুঁকির সম্মুখীন সেটার ব্যাপারে কি করবো, এর একক কোনো উত্তর নাই। আপনাকে মালিকানা দেখতে হবে, আপনাকে আইন, আপনি যে কালচার অফ ইম্পিউনিটি তৈরি করেছেন, এখন যদি প্রশ্ন করায় সবগুলো খুনের মামলার সমাধান হয়েছে এখন পর্যন্ত, আমরা যে জনপ্রিয়গুলো জানি, আমি জনপ্রিয় ওই অর্থে বলছি যেগুলো আলোচিত, সেগুলো আপনি এখনো পর্যন্ত ফল পেয়েছেন কিনা? এখন আপনি কালচার অফ ইম্পিউনিটি টিকে রাখবেন, আপনি সেখানে আবার আশা করবেন যে তার মত প্রকাশ থাকবে, সে ভালো সাংবাদিকতা করবে। আমরা আলোচনাগুলো কিন্তু ঢাকায় করছি, এটা মনে রাখতে হবে। এর একটা স্থানিক সীমাবদ্ধতাও আছে। কমিশনের প্রধান হওয়ার আগে কামাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে কনসালটেশন গুলো কত বেশি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়। অতএব এইটার উত্তর পেতে হবে আপনাকে স্থানীয় সাংবাদিকের কাছ থেকে, লোকাল জার্নালিস্টের কাছ থেকে, আঞ্চলিক পত্রিকাগুলোর কাছ থেকে। ঢাকা যে সাপোর্টটা পায়, যে লিগাল সাপোর্টটা পায়, অফিসের সমর্থনটা পায়, মালিকের সমর্থনটা পায়। জেলে গেছি 4 বার, এসবই আমার অভিজ্ঞতা। কোন সরকারের আমলেই আমি ভালো ছিলাম না, সব সময় খালেদা জিয়ার আমলেও জেলে গেছি, বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি, হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। বিপ্লবের 3 দিন আগে আমাকে দেশে প্লেনে তুলে দেওয়া হয়েছিল। এরশাদের আমলে তো আমার সবকিছুই, আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমার গাড়িটাও মির্জাপুরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে গাড়ির উপরে অত্যাচার করা হয়েছিল, কারণ নৃত্য করা হয়েছিল, কারণ আমি লিখেছিলাম দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য। কিন্তু আমি এখন এই জন্য এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় আমি কলাম লিখে ওনার কাছে মাপ চেয়েছি যে স্যার ক্ষমা করবেন, কারণ ওইটা দুর্নীতি ওইভাবে ছিল না, ওটা ছিল নস্যি, কারণ দুর্নীতি হয়েছে। আর এরপরের দুর্নীতির ইতিহাস আপনারা সবাই জানেন। তো সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি একটা আশাবাদী এই কারণে, প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? আমরা উনি কি ওনার প্রশাসনকে বলছে সেটা আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি, এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা।
আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবডালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএসকে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন, সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলে। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। আমি তো দেখেছি যে ঝামেলা হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন ওই বঙ্গবন্ধুর জমানায় মানে কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল, আর এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাড়ির থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না, আমি রিপোর্ট লিখেছিলাম, নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায় নাই, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। কেউ চাকরিও দিতে চায় না। যাই হোক, আমি মনে করি যে আমরা সংস্কার কথা বলছেন, সংস্কার হওয়া উচিত ইতিহাসে। ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে। যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই 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 যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে থেকে গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা নিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম। আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন, এবার ধরা খাওয়া, ওইখানে আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। আরেকটা ঘটনা বলি, এই হারিস চৌধুরী বিএনপি নেতা 11 বছর কোথায় ছিলেন? সেই রিপোর্ট করার কারণে আমাকে প্রেস ক্লাবে, আমি আসি না প্রেস ক্লাবে, একদিন আসার পরে আমাকে বললেন যে ভাই, এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা 3 দিন বাদে আমার ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বললো রিপোর্টটা সত্য না। কিন্তু আখেরে কি হলো? আখেরে প্রমাণিত হয়েছে যে ওই রিপোর্টটা কারেক্ট ছিল। এবং উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরীর হিসেবে মারা গেছেন, এবং এটা হারিস চৌধুরীর লাশ, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাগ্রিগেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবে যে উনার কারণেই যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেশতা নেই? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবেন। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি এই খবর দিচ্ছি না। আর কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। সেই জন্য আমার মনে হয় এতগুলো শক্তিশালী সবাই মিলে যদি একত্রিত থাকত, তাহলে
আজকে মিডিয়ার নিয়ে এত কথা উঠতো না। আমাদের সংবিধানে খুব পরিষ্কার আছে কি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, কিন্তু বাস্তবে কি তা প্রয়োগ হয়? বাস্তবে আমরা করতে পারি না, এ ব্যর্থতা আমাদের। আর সংবিধান আর একটা বিষয় আছে, প্রজাতন্ত্রটা হবে গণতন্ত্র। তা আমাদের দেশটাই গণতন্ত্র, আমাদের রাষ্ট্রটাই গণতন্ত্র। তাই যদি হয় তাহলে আজকে গণতান্ত্রিক পুনর্গঠন, গণতন্ত্র পুনর্গঠন, মিডিয়ার ভূমিকা রোল কী হবে এই আলোচনার দরকার ছিল না। কিন্তু বাস্তব অবস্থা হলো এই আলোচনা চলবে, দীর্ঘদিন চলবে। প্রথমে আমি বলে নেই, আমি 2007 সালে আজকের যে সংস্কার, তখন সংস্কার প্রস্তাব দিয়েছিলাম কয়েকটা, রাজনৈতিক ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে দিয়েছিলাম। তখন আমাদেরকে বলা হতো সংস্কারপন্থী এবং এটা গালি হিসাবে ব্যবহৃত। কিন্তু আমার বিশ্বাস ছিল যে সংস্কার ছাড়া পৃথিবী চলে না, দেশ চলে না, জাতি চলে না, রাষ্ট্র চলে না। সংস্কার অবশ্যই প্রয়োজন। আজকে আমাদের কাছে এক সুযোগ এসছে বহুদিন পরে, যে সংস্কারের মাধ্যমে আমরা নিজেদের পরিশুদ্ধ করে রাষ্ট্র সংস্কারকে আরো বেগবান করে এবং তার ধরন, তার চলন, ভয়, ভীতি, কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ বা কোনো সময় লিগাল কোনো রিপ্রেসিভ ল দ্বারা আক্রান্ত হওয়া ছাড়া যেন তারা এই মিডিয়াটা তার মতো করে দাঁড়াতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য, এবং এই লক্ষ্যটা আমরা এত জোরে আসছে এই জন্য কারণ গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে, এবং তাবেদারি এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ অনেকে বলছেন যে এদের অনেকের হাতে রক্ত আছে। আপনারা জানেন 2013-14 সালের দিকে 2জন সাংবাদিককে ওয়ার ক্রাইম ট্রায়ালে তাদের বিচার হয়েছিল। এখন আপনি বলেন ওদের ইয়ে কি, যে ওনারা বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল, বা তারা ওই বুদ্ধিজীবী হত্যায় তারা দে প্লেড এ ডাইরেক্ট রোল, সেই অনুযায়ী তাদের বিচার হয়েছিল। যদি আপনি ধরেন ওই সাংবাদিকদের যদি ওই বিচার হয়, তাহলে যারা ধরেন গত 15 বছরে যে সমস্ত সাংবাদিক যাদের এই কাজগুলো ন্যাক্কারজনক কাজ করে, অনেক ক্ষেত্রে তো তারা ভায়োলেন্সকে লেজিটিমাইজ করেছে, গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন, তাদের কেন বিচারটা হবে না? এবং এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না না এই কথা বলা যাবে না, এই ধরনের কথা আনা যাবে না, এটা একটা ডেমোক্রেটিক আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি। আপনি আমরা অনেক ধরনের মানে ভণ্ডামি দেখতেছি আমি, ঠিক না? আমাদের ফেলুরগুলো আমাদের বলতে হবে। আমাদের অনেকগুলো ফেলুর, আমাদের স্ট্রাকচারাল ফেলুর, আমাদের ফিনান্সিয়াল মডেল একটা ক্রিপলড হয়ে গেছে, সেটার একটা ফেলুর, এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গভর্নমেন্টের যে রেসপন্সিবল অ্যাক্ট বা মিডিয়ার যে রেসপন্সিবল অ্যাক্টের সেই জায়গাটা একটা ম্যাসিভ ফেলুর। সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না, না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। তো আমরা সেই জন্য যে মিডিয়া কমিশনকে করে বানানোর মূল উদ্দেশ্যটা কি,
ওনারা সবার সাথে কথা শুনে যাতে একটা ভালো রিপোর্ট করেন, যার ফলে পুরো ইন্ডাস্ট্রি তার পায়ে দাঁড়াতে পারে, এবং সেজন্য ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট যেন একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে, এবং তার যাই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের বেনিফিটসটা, তাদের রাইটসটা যাতে প্রোটেকশন হয়। এটা তো মূল। এই জায়গাটা তো অনেকগুলো, এই জায়গাগুলো মানে এইটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের গত 15 বছর ইথিক্যাল ফেইলিউরগুলো কোথায় হয়েছে সেটাও আমার দেখতে হবে। আমি কি খুবই ভয়ানকভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে কি আমি আদার করেছি, তাকে কি আমি ডেমোনাইজ করেছি? আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি? আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন, প্রশ্নটা আসে কেন? না, আমি ফেল করেছি তো। আমার ফেলটা খুবই ভয়ানক ছিল। আমরা অনেক অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না। আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। সেটা আমাদের সিস্টেমেটিক। তা আমি কি আমার জায়গাটা আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হয়েছে? আমি ডিসঅ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, ডিসঅ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি নাই। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি, বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হয়েছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলিউরগুলো নিয়েই তো আমরা মানে এই কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই যাতে আমরা এই আগামীতে এই ফেইলিউরগুলো যাতে না হয়। আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি না, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই জন্য পায়। তো আমাদের জার্নালিজমের খুব এটা শিশির একটা খুব ভালো কথা বলেছেন যে মানবাধিকার আপহোল্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোনো পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো, আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি। এবং অনেকগুলো ইস্যু আছে এখন, যেই সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন, প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে লিখছি তার লেখাটা, তার ব্যাপারে আমার সারা জীবন তার এই ইটার্নাল একটা শেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে। আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি, আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না, এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করবো, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিপ্লেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক মানে এই যে 2টা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি।
এখন কিন্তু ওনার নামে যেই রিপোর্টগুলো আসছে, উনি, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। কে এটা বিশ্বাস করে? তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ডে, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে। আমি এইগুলো দেখছি, মানে এই আমরা যাদেরকে প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছি লাইভ, প্রচুর লোকের জীবন। আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসটা ইয়ে হোক। এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম। আমাদের ভয়, আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায়, সেটা না আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি। কেননা সে জার্নালিজমকে কন্ট্রোল করা হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিং, পাবলিক যে অপিনিয়নকে সে কন্ট্রোল করতে পারে, ম্যানুফ্যাকচারিং কনসেপ্টকে ম্যানুফ্যাকচার করতে পারে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে আমরা চাচ্ছি যে সবাই ডিবেটে, এটা একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হয়েছে, অনেকগুলো ইস্যু আসছে, যে ইস্যুগুলোতে আমাদের সত্যিকার অর্থে সবারই কন্ট্রিবিউশন হওয়া উচিত। আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকেই খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য বড়, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশের কোন সংবাদপত্র, কোন নিউজ ওয়েবসাইট, কোন তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে, তারপরে সে তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। জায়মা যদি অনেক ট্যালেন্টেড হয় সে 20 লক্ষ টাকা নিয়ে দেবে। সে যদি তার কারণে যদি ডেইলি স্টারে অন্তত 5 লক্ষ রিডার আসে, why not? She deserves it. জিলুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটা টিকে থাকে, চ্যানেল আই, উনি যদি ডিজার্ভ করে যে না আমাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন, অবশ্যই এটা হবে। আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট। ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার, একটা সত্যিকার অর্থে এটা আমি 30 বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার 1,20,000 টাকা দিচ্ছেন, এটা তো জোক। আমার ফ্রেন্ড ঠিকই 30 বছর আর একটা জায়গায় থেকে সে যে 20 লক্ষ টাকা করে বেতন পাচ্ছে। আমরা এটা চাই না। আমার মনে হয় যে এই ওয়েস্ট বোর্ড সিস্টেমটা একটা ফল্টি, এই জায়গাটা ঠিক না। বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম ইয়ে করে, এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে যে কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওইটা বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা নাই। আপনি চিপ সাংবাদিকতা। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ, মানে কপিরাইট এখানে কোনো ল, কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁতালা আমার কপিরাইট ল লাগবে। অনেক মিডিয়া আছে সমানে ছবি চুরি করে। আমি এফপিতে আমার একটা বড় কাজ ছিল, এই
বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেওয়া, ভাই আপনি আমাদের এই ছবিটা কিন্তু চুরি করছেন, এটা আমাদের ছবি। এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম। বাংলাদেশের রিচেস্ট কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কষ্ট লাগে। আমাদের এই যে জিম্বাবুয়েতে, এপিতে, জিম্বাবুয়েতে কেউ পাঠায় না, কেউ সাংবাদিক পাঠায় না। জিম্বাবুয়ে ইজ সাচ এ কস্টলি জায়গা। সেই জিম্বাবুয়ের বুলাওয়েতে এপি একটা সাংবাদিক পাঠাচ্ছে ছবি তোলার জন্য, বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তার আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়, দিয়ে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দিচ্ছি। অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেল সবাই ওটা চুরি করে ফেলতেছে। আপনার কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। এটা একটা খুব বড় রকমের একটা বাজে আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইট আমাকে দিতে হবে। সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চিপ বিষয় না। কিছু কিছু জিনিস আপনার এমন হইতে পারে, যেমন এস আলমের আপনার যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কীভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান, আপনার দেখা যায় 30টা সাংবাদিক লাগতেছে। আপনি ক্রস কান্ট্রি, তাকে আপনি সিঙ্গাপুরে পাঠানো লাগছে, আপনাকে লন্ডনে পাঠানো লাগছে, তার ফিনান্সিয়াল ডেটাগুলো আপনার কেনা লাগছে হাজার হাজার টাকা। আমি 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 এই তার এই যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার। এই জায়গাটা তো আমার কেউ বলছি না। আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্সে, এটা নিয়ে সবাই আওয়াজ দেন। আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টসের শ্রমিকরা আমাদের এরা মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন আমি মনে করি মহৎ একটা গ্রুপ। তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনশিওর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দেওয়া উচিত যে যেই আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি, নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার ইয়েতে। এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার ওই যে সেকেন্ড গেট থার্ড গেট আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা। এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন, এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছেন। এই জায়গাটাও আমাদেরকে দিতে হবে। যদি এই ইউনিয়ন ফেল করে আর একটা ইউনিয়ন করেন প্লিজ। আমাদের ইউনিয়ন লাগবে, ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। অনেক আওয়াজ, এই যে অনেক সামনের অনেক গভর্নমেন্ট আসবে যে জার্নালিজমের যেই রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই, যেটার মালিকরা, যেটার লিডাররা পূর্বাঞ্চলের পটের জন্য দৌড়াবেন না। এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন, আওয়াজ তুলেন। এই জায়গাটা আমি দেখছি, মানে আমি অ্যাজ এ ফরমার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল। আমাদের বেনিফিটগুলো, আমাদের রাইটসগুলো আমাদের বলতে হবে। বিএফইউ যে আমাদেরকে ফেল করেছে, ডিইউ যে আমাদেরকে ফেল করেছে, ওনাদের অনেক লিডার জাস্ট প্লট পেয়ে দেখবেন যে 200-300 কোটি টাকার মালিক হয়ে গেছেন। দে ফেলড আস সিস্টেমেটিক্যালি। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যারা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবেন। আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা করেন। একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে, এই জায়গাটা আমরা ফেল করতেছি, বারবার ফেল করছি। কন্টেন্ট প্রোটেকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবেন না। আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোটেকশনটা খুবই খুবই জড়িত। এই জায়গাটা অনেকে বুঝছেন না, বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত। আমি কতটা ট্যালেন্টেড বোঝা যাবে আমার কাইন্ড অফ।
আর আমাদের তরফ থেকে আমরা বলি, আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নাই একে সরিয়ে একে নেন, কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নাই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন, যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করি নাই। এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত না তা লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেস উইংয়ের যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইংয়ের আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এইরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেইনস্টে আপনারা উন্মোচিত করে দেন। আর একজনের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন সেটা আমরা দেখতে চেয়েছি। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন আপনি ওই ফেলিউরটা আপনি নিজেই অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে ওদের ভুল হয়েছে। আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হয়েছে, বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন? নিউ ইয়র্ক টাইমস এরা বলে না, তারা আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কতজনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এইখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দেই। এটা খুবই দরকার। আপনি আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন, আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো মূল। আর আমি আবারও বলি কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে। তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেল যে ওনার 2 মিনিটে নিয়ে নিচ্ছে। এবং ওইটা তো যে করতেছে সে এক একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে। এগুলো নিয়ে ইভেন আপনারাও লেখালেখিও করা উচিত।
এদের মুখ উন্মোচন করা উচিত। এই যে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছে, এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেমেটিক ফেইলিউর করছে অনেকটা এদের কারণে। এই জন্য দেখেন এই যে আমার অনেকে রেগুলেশন, আপনি সাউথ ইস্ট এশিয়া দেখেন, ওরা বেশি মিডিয়া অ্যালাউই করে না, কন্ট্রোল একটা অ্যাটমসফিয়ার, নট দ্যাট তারা সাংবাদিক, আপনি স্টেট পুরো ইয়েতে দেখেন, আপনি সিঙ্গাপুরে স্টেট টাইমস আর দুই একটা ইয়ে আছে, যে চ্যানেল নিউজ এশিয়া, আর দুই তিনটা টিভি, দুই তিনটা নিউজ পেপার। মালয়েশিয়া দেখেন একই জিনিস। এটা আমরা ওইটা চাই না, আমরা চাই প্রপার রেগুলেশন হোক, সবাই স্বাধীনভাবে রেসপন্সিবল জার্নালিজম করুক। থ্যাংক ইউ ভেরি মাচ।